ইসি সংলাপ থেকে বের করে দেওয়া হলো ইসলামী ঐক্য জোটের একাংশকে। এদিকে জুলাই শহীদের পরিচয় শনাক্তে আন্তর্জাতিক ফরেনসিক টিম আসছে 5ই ডিসেম্বর। ঢাকা, গোপালগঞ্জ সহ 4 জেলায় নিরাপত্তার দায়িত্বে বিজিবি। অন্যদিকে লক্ষ্মীপুরে বিএনপির নেতা খুন, ফেসবুকে আউট লিখেছেন অভিযুক্ত ছাত্রদল নেতা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। নির্বাচন কমিশনের ইসির সঙ্গে সংলাপে ইসলামী ঐক্য জোটের 2 অংশের বিরোধের কারণে দ্বন্দ্বটির একাংশকে বের করে দেওয়া হচ্ছে। রবিবার সকাল 10:30টার দিকে রাজধানী ও আগারগাঁওয়ে ইসি সম্মেলন কক্ষে সংলাপ শুরুর আগে এ ঘটনা ঘটে। এ সময় প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসিরউদ্দিন সহ নির্বাচন কমিশনের 4 কমিশনার ও 6টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জানা গিয়েছে, সংলাপ শুরুর কয়েক মিনিট আগে মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজীব নেতৃত্বে একটি প্রতিনিধি দল হলরুমে প্রবেশ করলে সেখানে আগেই উপস্থিত ছিলেন হাসনাত আমিরিন অংশের প্রতিনিধি দল। সেখানে সাখাওয়াত হোসেন রাজি এবং অংশে ফাঁসিবাদের দোষর আখ্যায়িত করেন। তিনি বলেন, তারা বিগত নির্বাচনে ফাঁসিবাদকে বৈধতা দিয়েছেন, তাই তাকে আমরা সংলাপ অংশ নেব না। এরই ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ উভয় পক্ষের আমন্ত্রণপত্র পরীক্ষা করতে চান। রাজীব অংশ হার্ড কপি দেখাতে সক্ষম হলেও আমির অনুসারীরা কেবল মোবাইলে ডাকা কপি দেখান। সচিব ঘোষণা করেন, হার্ড কপি না থাকলে আপনাদের চলে যেতে হবে। একাধিক অনুরোধের পরেও সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়নি, ফলে আমির অংশকে সম্মেলন কক্ষ থেকে বের করে দেওয়া হয়েছে। সংলাপের শুরুতে সিইসি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন। তিনি আরও বলেন, আচরণবিধি অনুসরণে সংলাপ ও ভোট প্রক্রিয়া সুন্দরভাবে সম্পন্ন করা এবং সম্ভব এবং দলগুলো যেন আচরণবিধি প্রচারে অংশ নিতে পারে। সকলের সংলাপ অংশ নেওয়া গণফোরাম, গণফ্রান্স স্টাডিং, ইসলামী ঐক্যফ্রন্ট, বাংলাদেশ ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএনপি এবং বাংলাদেশ জাতীয় পার্টি উপস্থিত ছিলেন। রাজধানীর রায়ের বাজারের গণকবরে জুলাই গণ অভ্যুত্থানের শহীদের পরিচয় শনাক্তে আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ টিম 5ই ডিসেম্বর দেশে আসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রবিবার সকালে রায়ের বাজার কবরস্থানে জুলাই শহীদদের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা জানান। স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন, আগামী 5ই ডিসেম্বর আন্তর্জাতিক ফরেনসিক টিম আসবে। শহীদদের পরিচয় শনাক্ত প্রক্রিয়া 7ই ডিসেম্বর শুরু হবে। রায়ের বাজারে অস্থায়ী মর্গ স্থাপন করে দেশীয় ও বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে শহীদদের পরিচয় শনাক্ত করা হবে। এ সময় নির্বাচন ও পদত্যাগ বিষয়ে সাংবাদিকদের জবাবে কোনো মন্তব্য করেননি তিনি। এর আগে গণকবরে শহীদদের কবর জিয়ারত করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সবুজ ভূঁইয়া। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সোমবার 17ই নভেম্বর ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রবিবার বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাজধানীতে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরের বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল সোমবার। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় 1 এর ঘোষণার জন্য গত বৃহস্পতিবার এদিন ধার্য করে দিয়েছিলেন। ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মফিজুল হক এনাল চৌধুরী। বহুল আলোচিত এই মামলায় শেখ হাসিনার রায় কি হবে সেটাই এখন প্রশ্ন সবার। তথ্য প্রমাণ ও সাক্ষ্য উপস্থাপনের মাধ্যমে সব অভিযোগই প্রমাণ করতে সক্ষম হওয়ার কথা জানিয়ে এই মামলার আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে বলে প্রত্যাশা প্রসিকিউটরের। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, আমরা সর্বোচ্চ শাস্তি আদালতের কাছে আবেদন করেছি। আদালত তার সুবিবেচনা প্রয়োগ করবে এবং আমাদের পক্ষে থেকে আবেদন হচ্ছে সেই অপরাধের দায়ে আসামিদের যেন সর্বোচ্চ সাজা দেওয়া হয়। অন্যদিকে পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন আশা করেন তারা ক্লায়েন্টরা খালাস পাবেন। শেখ হাসিনার মামলার রায় কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ছক এঁকেছেন আইন প্রণয়নকারীরা সংস্থাগুলো। আগাম তথ্যের দিকেই থাকবে বিশেষ নজর। ফোর্সের সদস্যদের রাখা হচ্ছে সর্বোচ্চ সতর্ক অবস্থান। বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের বাধ্যতামূলকভাবে মাঠে থেকে দায়িত্ব পালন করে বিশেষজ্ঞ নির্দেশনা দিয়েছেন ফোর্স সদর দপ্তরগুলো। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, অতি গুরুত্বপূর্ণ স্থাপনা, কেপিআই, প্রবেশপত্র ও সংবাদ দেশীল এলাকাগুলোতে নেওয়া হচ্ছে 3 স্তরের নিরাপত্তা।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিএনপি নেতা আব্দুল কামালকে কুপিয়ে ও গুলি করে হত্যা করার পর অভিযুক্ত ছাত্রদল কর্মী ফেসবুকে আউট লিখে একটি ভিডিও পোস্ট করেছেন। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতদের পরিবার অভিযুক্ত এই ছাত্রদলের সদস্য কাউসার হোসেনকে দায়ী করেছেন। শনিবার 15 নভেম্বর রাত 8:30টার দিকে চন্দ্রগড় মোস্তফার দোকান এলাকায় আবুল কালাম নিহত হন। তিনি স্থায়ী ওয়ার্ল্ড বিএনপি সাধারণ সম্পাদক ছিলেন। ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে ছিলেন অভিযুক্ত কাউসার। এরপর রাত 9টার দিকে তিনি ক্রিকেট খেলার একটি ভিডিও পোস্ট করে ফেসবুকে আউট লিখেছেন। নিহতদের পরিবার অভিযোগ করেছেন এটি হত্যা ঘটনাকে ইঙ্গিত করে দেওয়া হচ্ছে। কাউসার হোসেন জানিয়েছেন ভিডিওটি তার নিজস্ব ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়েছে এবং এর সঙ্গে হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক নেই। তিনি দায়ী করেছেন ঘটনার সময় তিনি লতিফপুর বাজারে মোস্তফার দোকানে ছিলেন এবং কামাল ভাই বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার সঙ্গে বাজারে ঘোরাফেরা করছেন। নিহত আবুল কালামের স্ত্রী ফেরদাউস আক্তার বলেন তার স্বামীকে খুন হওয়ার পর কাউসারের পোস্ট করা ভিডিওটি কাকতালীয় নয়, এটি হত্যার ঘটনাকে ইঙ্গিত করে বলা হয়েছে।